ডিজিটাল সিনেমাটোগ্রাফি ফেরদৌস আলম সিদ্দিকী এই বইয়ের ৩য় অধ্যায় থেকে আলোচনা করছি ডিজিটাল ভিডিও ও সিনেমা। এই অধ্যায় মূলত সিনেমাটোগ্রাফির কিছু একেবারে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা, এবং সেই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা ধীরে সুস্থে আগাবো। প্রথমে ধারণা নিতে যাচ্ছি পারসিস্টেন্স অফ ভিশন। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে মানুষের চোখের সামনে দ্রুত গতিতে অনেকগুলো স্থির চিত্র ক্রমাগত একটার পর একটা আনা হলে গতিশীল ইমেজের বিভ্রম তৈরি হয়। মানুষের দৃষ্টির এই সীমাবদ্ধতাকে বলা হয় পারসিস্টেন্স অফ ভিশন। 1824 সালে ব্রিটিশ গবেষক মার্ক রোজেট প্রথম উপস্থাপন করেন। তিনি বলেন, মানুষের চোখের সামনে থেকে কোনো ইমেজকে সরিয়ে নেওয়া হলে মস্তিষ্ক আরো কিছুক্ষণ ধরে রাখে। এই সময়ের হিসেবে তা প্রায় সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। মানে মূল বিষয়টা হলো যে সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে যদি ওই ছবিটা বদলে আরেকটা ছবি আনা যায়, তাহলে মানুষ মনে করবে যে ওই দুইটা ছবি আসলে একটাই। এবং এই জন্য প্রথম যখন এই চলচ্চিত্র ক্যামেরা তৈরি হয় তখন সেটাতে 1 সেকেন্ডে 16টা এই ফ্রেম দেখানো হইতো, যার ফলে কি হইতো যে মনে হতো যে ছবিটা চলমান। এখনো তাই হয়, এখন হয় 24টা বা 25টা ফ্রেম দেখানো হয় প্রতি সেকেন্ডে, ফলে আমরা ওই দৃশ্যটাকে চলমান মনে করি, কিন্তু আসলে ওগুলো হচ্ছে প্রতি সেকেন্ডে 24 থেকে 25টা অথবা 30টা এই ফ্রেম, এবং সবগুলি স্থির চিত্র আসলে, কিন্তু আমরা ওগুলো দেখে মনে করি চলমান একটা ছবি মনে করি, কিন্তু আসলে কোনোটাই চলমান না। এই হচ্ছে মুখ্য বিষয়। পরের বিষয়টা হচ্ছে সেলুলয়েড ফিল্ম এবং ডিজিটাল ভিডিও। এখানে একটা তুলনামূলক আলোচনা উনি করেছেন যে ক্যামেরার আকার কেমন ছিল। সেলুলয়েড ফিল্মের ক্ষেত্রে ক্যামেরা অনেক বড় ছিল, ক্যামেরা 38 কেজি ওজনের ক্যামেরা ছিল এক সময়, আর এখন হাতের মুঠোয় নেওয়া যায় এমন ছোট ক্যামেরা, ওজন একেবারেই কম, হয়তো মানে 1 কেজিও না এমন ক্যামেরা। মূল্য আচ্ছা, মূল্যটা এখানে উল্টা লেখা হয়েছে, এখানে মূল্যটা হবে সেলুলয়েড ফিল্মের মূল্য অনেক বেশি ছিল আর ডিজিটাল মিডিয়া মূল্য অনেক কম। আর শটের দৈর্ঘ্য কম এবং শটের দৈর্ঘ্য বেশি নেওয়া যায়। শটের দৈর্ঘ্য মানে হলো নর্মালি এক ক্যান হলে 1000 ফিট, এবং 1000 ফিটে 11 মিনিট তোলা যাইতো, কিন্তু ডিজিটাল মিডিয়াতে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ তোলা যায়, কোনো সমস্যা নাই। আর মনিটর বলে যে জিনিসটা আমরা দেখি এখন, এই মনিটর জিনিসটা ছিল না এই সেলুলয়েড ফিল্মের সময়, কিন্তু ডিজিটাল মিডিয়া একটা মনিটর আছে, এবং এই মনিটরে কি ছবি তুলবো ছবি তোলার আগেই দেখা যায়। এটা একটা বিরাট সুবিধা, এবং এই মনিটরটা আমরা আলাদা একটা ডিরেক্টর মনিটর করা যায়। তার ফলে কি হয় যে সিনেমাটা আসলে কি শুটিং হচ্ছে সেটা ডিরেক্টর এক জায়গায় বসে বসে দেখতে পারে। এখন ডিরেক্টর যে মনিটর তারবিহীন মনিটর হয়ে গেছে। দেখা যাবে তারবিহীন মনিটরের জন্য তার সহ মনিটর যেটা, ওটা যে সমস্যা হইতো, বারবার তার খুলতে হইতো, তার লাগাই যেত, সেই ব্যাপারটাও নাই আর এখন। আচ্ছা, পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রে যেটা হইতো যে এফেক্ট দিতে অনেক কষ্ট হইতো, বড় ল্যাবের মধ্যে অনেক সময় ধরে, কিন্তু এখন একটা ছোট্ট সফটওয়্যার কম্পিউটারে করা যাচ্ছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন খরচও বেশি ছিল, প্রত্যেকটা ফিল্ম আলাদা আলাদা প্রিন্ট করে করে বানাইতে হইতো, কিন্তু এখন কি করতে হয়, স্রেফ একটা হার্ড ডিস্কে কপি করে ফেললেই হয়, শুধু হার্ড ডিস্কটার খরচ হয়। এই মোটামুটি মানে পার্থক্য। আর পরের আলোচনা রেজুলেশন জিনিসটা হইলো যে ডিজিটাল ইমেজের সবচেয়ে ক্ষুদ্র উপাদানের নাম হচ্ছে পিক্সেল। যদি একটা ছবিকে অনেক বড় করা যায় তাহলে একেবারে ছোট্ট একটা জিনিস পাওয়া যায়, পিক্সেল বা পিকচার এলিমেন্ট। রেজুলেশন দৈর্ঘ্য প্রস্থে পিক্সেলের সংখ্যা প্রকাশ করে। রেজুলেশন বেশি মানে পিক্সেলের সংখ্যা বেশি। রেজুলেশন বেশি হলে ভিডিওর মান ভালো হয়, তবে বেশি মেমোরি স্পেস লাগে। তো আমাদের এখনকার সময়, একসময় এই পিক্সেল সংখ্যা অনেক কম ছিল, কিন্তু আস্তে আস্তে পিক্সেল বাড়তে বাড়তে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হল 3টা, ফুল এইচডি, এবং কলামের ক্ষেত্রে 1920 এবং রোতে থাকে 1080টা, 2K হলো 2048 এবং 1152, 4K হলো
4096 এবং 2160। তো এইগুলো হচ্ছে এখন জনপ্রিয় ফরম্যাট, যেগুলো রেজুলেশন বেশি। এবং এখন যদি আমরা পুরনো ফরম্যাট গুলো দেখি, যে এসডি ফরম্যাট ছিল, স্ট্যান্ডার্ড ডেফিনেশন যেটাকে বলা হতো, যেটা টেলিভিশনে এক সময় ছিল 720x576 ছিল, এবং ওটা থেকে পরে হয় এইচডি। এইচডি হলো 1280x720 ছিল, এবং সেখান থেকে হয়ে আসে ফুল এইচডি, যেটা 1920 এবং 1080। তার 2K আমরা পাইলাম, 2K হলো 2048 1152, এবং কিউএইচডি বা কোয়াড এইচডি যেটা 2560 এবং 1440। আলট্রা এইচডি 4K এইটা অনেক ক্যামেরা পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম ক্যামেরাই, কম দামি ক্যামেরাগুলোতে পাওয়া যায় 3840 এবং 2160। আর ফুল 4K যেটা, ফুল 4K হলো 4096 যেটা 96 এবং 2160। আলট্রা এইচডি 8K এটা এখনো ফুল 8K হয় নাই, 7680 এবং 4320। ধরে না হয় যে একটা ফিল্মের রেজুলেশন হলো 8K। এখন এই ডিজিটাল ভিডিও যদি 8K হয়ে যায় পুরোপুরি, তাহলে আমরা ধরে নেব যে ফিল্মের সমান বা ফিল্মের চেয়ে বেশি রেজুলেশন সেটা। তারপর হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট জিনিসটা হলো যে এই যে প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম যায় একটা ভিডিওতে, সেইটা হলো ফ্রেম রেট। যেমন যখন সিনেমা শুরু হয়েছিল তখন সেটা ছিল প্রতি সেকেন্ডে, প্রথমে ছিল 16টা যখন ছিল এই নির্বাক যুগ ছিল তখন। তারপরে যখন সবাক যুগ আসে তখন সেই সাউন্ডের সঙ্গে মিলানোর জন্য প্রতি সেকেন্ডে 24টা ফ্রেম করা হয়। কিন্তু টেলিভিশন যখন আসে, টেলিভিশনে আবার এই ফ্রেম রেট পরিবর্তন হয়, তখন সেটা হয় 25টা বা 30টা ফ্রেম রেট টেলিভিশন হয়। কেন হয় ওইটা আমরা একটু দেখি, যে টেলিভিশনের ফ্রেম রেট কেন ভিন্ন। তার আগে একটুখানি আমরা দেখবো যে ওভার ক্র্যাঙ্কিং এবং আন্ডার ক্র্যাঙ্কিং জিনিসটা কি। প্রচলিত ফ্রেম রেট হলো 24, 25 অথবা 29.97 ফ্রেম পার সেকেন্ড। ওভার ক্র্যাঙ্কিং হলো বেশি ফ্রেম রেটে দৃশ্য ধারণ করে প্রদর্শনী নির্ধারিত ফ্রেম রেটে প্লেব্যাক করার প্রক্রিয়া। মানে আপনি ফ্রেম রেট বাড়ায় দিবেন। ফ্রেম রেট হইতে পারে, নর্মালি হয় যে 24-এর দ্বিগুণ 48 অথবা 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 60-এর দ্বিগুণ হচ্ছে 120, এরকম হয়। এটাকে বলা ওভার ক্র্যাঙ্কিং। মানে আপনি ফ্রেম রেট বাড়ায় দিলেন, তারপরে কি করবেন, যখন ধরেন 120 করলেন, তারপরে সেটাকে কমিয়ে আপনি 60 থেকে কমিয়ে 30 করে দিলেন, তখন এতে করে কি হবে, স্লো মোশন এফেক্ট পাওয়া যাবে, মানে মনে হবে স্লো যাচ্ছে। যেমন 120 ফ্রেম সেকেন্ডে দৃশ্য ধারণ করে 24 ফ্রেম, এটা 24 ফ্রেম না 25 ফ্রেম হবে। 25 ফ্রেমে যদি প্লেব্যাক করেন তাহলে ওইটা হবে, আপনার স্লো দেখা যাবে। ড্রামাটিক মুহূর্ত, স্বপ্ন, ফ্যান্টাসি, খেলাধুলা, গান, অ্যাকশন দৃশ্য স্লো মোশন ব্যবহার করা হয়। স্লো মোশন আপনার সফটওয়্যারও করা যায়, পরে পোস্ট প্রোডাকশনে করা যায়। আন্ডার ক্র্যাঙ্কিং হলো কম ফ্রেম রেটে দৃশ্য ধারণ করে প্রদর্শনের ফ্রেম রেটে প্লেব্যাক করার প্রক্রিয়া, মানে উল্টো কাজটা। ওভার ক্র্যাঙ্কিং এর উল্টো হচ্ছে আন্ডার ক্র্যাঙ্কিং। এতে ফাস্ট মোশন এফেক্টটা পাওয়া যায়, হাস্যরস, সাসপেন্স, অ্যাকশন দৃশ্য ব্যবহার করা, অথবা টাইম ল্যাপস যেটা আমরা বলি, সেটাও আন্ডার ক্র্যাঙ্কিং। দেন প্রতি সেকেন্ডে হয়তো দেখা গেল 3টা ফ্রেম শুট হয়, তারপরে এটাকে আমি প্রতি সেকেন্ডে 25টা নিয়ে নিলাম, তখন দেখা যাবে যে লোকজন সব দৌড়াচ্ছে, যেটা টাইমলেস বলে। টাইমলেস নর্মালি সময়ে যাওয়া বোঝায়, সূর্য ওঠা, সূর্য ডোবা, তারপরে হলো মানুষজন চলাফেরা করছে, এইরকম কোন জায়গায় টাইমলেস ভিডিও নেওয়া হয়। স্ক্যানিং পদ্ধতি, এইটা মূলত টেলিভিশনের সময়ের ব্যাপার। টেলিভিশনে যখন প্রথম টেলিভিশন আসে তখন যেটা হয় যে সম্পূর্ণ ইমেজটা একবারে প্রদর্শিত হয় না। টেলিভিশন, পুরনো টেলিভিশন যদি দেখে থাকেন দেখবেন যে ওখানে অনেকগুলি লাইন ছিল পর্দার মধ্যে।
এবং ওগুলোকে বলা হয় স্ক্যানিং লাইন। তো স্ক্যানিং লাইনে দুইটা পদ্ধতি ব্যবহার হয়, একটা হলো ইন্টারলেস স্ক্যানিং, এখানে একটু বানানটা ভুল আছে, ইন্টারলেস হবে কথাটা, ইন্টারলেস স্ক্যানিং এবং প্রোগ্রেসিভ স্ক্যানিং, দুইটা স্ক্যানিং হয়। ইন্টারলেস স্ক্যানিং পদ্ধতিটা পুরনো অ্যানালগ সময়ের পদ্ধতি, আর প্রোগ্রেসিভ স্ক্যানিং এখন ডিজিটাল ক্যামেরাগুলি মূলত প্রোগ্রেসিভ স্ক্যানিং করে। শুধু ক্যামেরা না, টেলিভিশন গুলো এখন প্রোগ্রেসিভ স্ক্যানিং ব্যবহার করে ব্রডকাস্ট করা হয়। মানে এই স্ক্যানিং পদ্ধতিটা ব্রডকাস্টিং পদ্ধতি। আসলে আমরা এটা ডিটেইল বুঝি। ইন্টারলেসড স্ক্যানিং হলো প্রতিটি ইমেজকে দুই ভাগে ভাগ করা হয়, প্রতিটি ভাগকে বলা হয় ফিল্ড। বেজর লাইনগুলো বলা হয় বেজর ফিল্ড এবং জোর লাইনগুলোকে বলা হয় জোর ফিল্ড। প্রথমে বেজর লাইনকে স্ক্যান করা হয়, পরে জোর লাইনকে স্ক্যান করা হয়। স্ট্যান্ডার্ড ডেফিনেশন অ্যানালগ ব্রডকাস্টিং সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এটা আই দ্বারা প্রকাশিত হয়। এই দেখেন নিচে ছবিটা দিয়ে খেয়াল করেন, এক ফিল্ড 1 ফিল্ড 2 এরকম দুইটা ভাগ হয় এবং পরে এই দুইটা ফিল্ড একসাথে করে ছবিটা তৈরি হয়। টেলিভিশনে একটা সময় এই ইন্টারলেস স্ক্যানিং পদ্ধতিতে ব্রডকাস্ট হইতো। তারপর হচ্ছে প্রোগ্রেসিভ স্ক্যানিং। ফ্রেম ফিল্ডে বিভক্ত হয় না, প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত সরাসরি স্ক্যান হয়। ডিজিটাল প্রযুক্তি এই পদ্ধতিতে ইমেজ স্ক্যান করে। সিনে ক্যামেরা প্রোগ্রেসিভ স্ক্যানিং পদ্ধতিতে চিত্র ধারণ করে। এটাকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়। এই পদ্ধতি ইমেজ বেশি শার্প হয়। মানে এখন যে ডিজিটাল ক্যামেরাগুলি সবগুলি এই প্রোগ্রেসিভ হয়, ইন্টারলেস পদ্ধতি নাই আর এখন। কিন্তু একটা কথা আছে, ইচ্ছা করলে ক্যামেরাতে ইন্টারলেস পদ্ধতি মানে করা যায়, প্রোগ্রেসিভ স্ক্যান করে সবাই, কিন্তু ইচ্ছা করলে বদলায় দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড বলে একটা জিনিস আছে, যে পৃথিবীতে এই যে টেলিভিশন যে ব্রডকাস্ট হয়, সেই ব্রডকাস্ট একটা স্ট্যান্ডার্ড করা হয়। সেটা হলো 1941 সালে বিভিন্ন দেশের টেলিভিশন ইঞ্জিনিয়ার এবং সরকারি নীতি নির্ধারক বৃন্দ 3 ধরনের ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড নির্ধারণ করে টেলিভিশনের জন্য। এই ভিন্নতার কারণ হলো বিদ্যুতের ফ্রিকোয়েন্সির ভিন্নতা। কোন দেশে 50 হার্জ এবং কোন দেশে 60 হার্জ ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ উৎপাদিত হয়। এই দেখেন একটা হিসাব আছে, পাল, এনটিএসসি, সিকাম, এই তিনটা হলো ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড। এফপিএস হলো 25 এফপিএস, 29.97 ও 25 এফপিএস। আর স্ক্যানিং লাইন হলো 625, 525, 625। আর বিদ্যুতের ফ্রিকোয়েন্সির কথা বলছি, ফ্রিকোয়েন্সি যেসব দেশে 50 সেই সব দেশে হলো পাল অথবা সিকাম সিস্টেম হয়, আর যেসব দেশে 60 সেই সব দেশে এনটিএসসি এই ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয় টেলিভিশনের জন্য। এখন আমরা আসি এই জিনিসগুলো কি আসলে। পালটা বলা হয় যে ফেজ অল্টারনেট লাইন। This is the video format standard used in the many European countries. A PAL picture is made up of 6 to 5 interlaced line and is displayed at a rate of 25 frame per second. এটা আমাদের বাংলাদেশও PAL সিস্টেম ব্যবহার হচ্ছে এক সময়। NTSC হচ্ছে is an abbreviation of National Television Standard Committee, এই শব্দটা, named for the group of that original developed the black and white and subsequently color television system that is used in the United States, Japan and many other countries. An NTSC picture is made up of 5 to 5 interlaced line and is displayed at a rate of 29.97 frame per second. আচ্ছা, সিকামটা কি ছিল? is abbreviation of sequential color and memory. This video format is used in many Eastern countries such as USSR, China, Pakistan, France, and few others. Like PAL and SICAM, picture is also made up of 625 interlaced line and is displayed at a rate of 25 per second. However, the way SICAM processes the color information, it is not compatible with the PAL video format standard. মানে PAL এর সঙ্গে এক না মানে কেমন এক না? দুইটা তো আমরা তো এখানে দেখলাম যে দুইটা একই রকম, মানে 25 এফপিএস, 25 এফপিএস, তারপর 625 লাইন, এটা 625 লাইন, এখানেও 50 হার্জ, এখানেও 50 হার্জ। তাহলে এই ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড দুইটা আলাদা হইলো কেন? তাই না? একই রকম তো সব দেখতেছি। কারণটা আমরা দেখতেছি এইখানে।
PAL and SICAM are both video format standards that use 625 interlaced line and display 25 frames per second. However, they differ in how they process color information are not compatible with each other. মানে তারা যে কালার ইনফরমেশনটা প্রসেস করে সেটা এক না। PAL stands the phrase alternative line. PAL uses quadrature amplitude module QAM. সবকিছু আমি নিজেও জানি না পরিষ্কার, এগুলো খুবই টেকনিক্যাল বিষয়। To encode color difference signal on each line, the phase of part of the color information is reserved with the each line to correct phase error. But this reduces the vertical frames color resolution. PAL is more common in Western Europe, China, India, Australia, and more of Africa. SICAM stands for sequential color and memory. SICAM is frequency modulation, মানে ওটা ব্যবহার করা হলো অ্যামপ্লিটিউড মডুলেশন, আর এটা ব্যবহার করা হলো এই ফ্রিকোয়েন্সি মডুলেশন, মানে এফএম, যেটা এফএমটা ব্যবহার করে। এই হচ্ছে দুইটা সিস্টেমের মূল পার্থক্য। টু এনকোড ক্রোমোনিয়ান্স ইনফরমেশন অন দ্য কালার ক্যারিয়ার। ক্রোমোনিয়ান্স হচ্ছে যেটা রংটা বহন করে, সেটাকে ক্রোমোনিয়ান্স বলা হয়। In SICAM 3, alternate line can carry information on luminance, and red, white, and intervening lines can contain luminance and blue. আচ্ছা, লুমিনেন্স হচ্ছে যেটা আলোটা বহন করে, আর কালার যেটা বহন করে সেটা হলো ক্রোমোনেন্স। আপনারা একটা জিনিস জানেন কিনা, আমরা এই আলোচনাটা আসবে যে ক্যামেরা দুইটা তথ্য গ্রহণ করে, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে রং। আলো যেটা গ্রহণ করে সেটাকে বলা হয় লুমিনেন্স, আর যেটা রং গ্রহণ করে সেটা বলে ক্রোমিনেন্স। তাহলে ক্রোমিনেন্স এবং লুমিনেন্স আলাদা দুইটা সিগন্যাল, এবং দুইটা সিগন্যাল মিলে আপনার ছবিটা হয়। এবং এখানে বলতেছে যে এই লাইনে কি হয়, কন্টেন্স লুমিনেন্স অ্যান্ড ব্লু, মানে লুমিনেন্স এবং ব্লু নেয়। তারপরে কি হয়, দ্য রিসিভার দেন derives green information by subtracting the red and blue information from the luminance signal. মানে হয় কি, যে ওই যে গ্রিন যেটা RGB, তো মানে নর্মালি যেটা ছবি তৈরি হয় তখন RGB, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা হয়। কিন্তু ওটা যেটা করতেছে লুমিনেন্স দিচ্ছে এবং ব্লু নিচ্ছে, আর হচ্ছে গ্রিনটা বাদ দিচ্ছে। কিন্তু গ্রিনটা পরে তৈরি হয়, রেড ব্লু থেকে গ্রিনটা পরে আবার তৈরি হয় টিভিতে হয়ে যায়। SICAM is more commonly used in France, Russia and parts of Africa. মোটামুটি বুঝলাম আমরা যে কথাটা বুঝলাম যে ওই যে অ্যামপ্লিটিউড মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই দুইটা হচ্ছে পার্থক্য। মানে ছবি প্রচার করা এবং ছবি এই কি বলে এই পদ্ধতিটা, প্রচার করার পদ্ধতিটা আসলে আলাদা। এই জন্য SICAM এবং PAL আলাদা সিস্টেম। এখন হচ্ছে আরেকটা জিনিস আছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও হলো যেই ফ্রেমের মধ্যে ফ্রেম দুইটার, মানে ইমেজের দৈর্ঘ্য উচ্চতার, এই যে দৈর্ঘ্য এবং এই যে উচ্চতা, এই দুইটার যে অনুপাত সেটা বলে অ্যাসপেক্ট রেশিও। সবচেয়ে জনপ্রিয় অ্যাসপেক্ট রেশিও গুলি এখানে দেওয়া আছে, যেমন 16:9। এটা এখন ফুল এইচডি ভিডিওতে আপনার এই অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও করা হয়। আর 9:16 হলো মূলত আপনার মোবাইলে যদি খাড়া করে ভিডিও করেন সেটা হয়। আর 4:3 এটাও টেলিভিশন এক সময় জনপ্রিয় ছিল। 1:1 অনলাইনে করে, অনলাইনে যখন ভিডিওগুলি দেয় 1:1 করা হয়। আর 2.35:1 এটা মূলত সিনেমার মধ্যে ব্যবহার করা হয়। সিনেমা আরো অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও ব্যবহার হয়, তবে এটা জনপ্রিয়।